আমরা যেরকম বলি না যে জাতি হচ্ছে কি জন্মগত রক্তের সম্পর্কের ভিত্তিতে, এই আইডিয়াটা একাডেমিয়াতে প্রচলিত ছিল আজ থেকে 150 বছর আগে। এখন কিন্তু নাই। পার্টিকুলারলি জেনেটিক্স সায়েন্স আসার পরে প্রমাণ করে দিচ্ছে হাজার হাজার জেনেটিক্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে পরপর 2টা প্রজেক্ট ছিল জেনেটিক্স ম্যাপিং এর। সেইখান থেকে তারা কনক্লুশনে আসে 99.99% জেনেটিক ফ্রেমিং হচ্ছে সেম। 0.001% ডিফারেন্স তৈরি হয়, সেটার আবার কিছু ইকোলজিক্যাল, কিছু হিস্টোরিক্যাল, সোশিওলজিক্যাল ব্যাখ্যা আছে। এটা জন্মগত নয়। জাতের আইডিয়াটার তৈরি হলো যে এটাও জন্মগত নয়। যখন মুঘলরা শাসন করছে তখন জাত বলে কিছু ছিল না, যখন সিরাজউদ্দৌলা শাসন করছে তখন জাত বলে কিছু ছিল না। এই জাতির ধারণাটা আধুনিক ধারণা, এটার উৎপত্তি হয়েছে একটা নির্দিষ্ট জায়গায়, সেটা আমি এখানে আলোচনার মধ্যে বইয়ের মধ্যে নিয়ে আসছি। তারপরে সেখান থেকে জাতি রাষ্ট্র, সেখান থেকে নাগরিকতা, সেখান থেকে পরিচয়। কারণ আমরা এখন জাতি রাষ্ট্রের মধ্যে বসবাস করি নাগরিক হিসেবে, বাট আমাদের একটা জাতিগত পরিচয়ও আছে। দুইটার মধ্যে সম্পর্কটা কি, এই জিনিসগুলা কনসেপচুয়ালি যখন ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো, তখন আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে সুবিধা হবে, এই প্রশ্নগুলোকে ডিল করতে সুবিধা হবে যে আমি কি বাঙালি নাকি মুসলমান। এই প্রশ্নটা আমি ফেস করতেছি, আমাদের পূর্ববর্তী প্রজন্মে যেমন মিড 60s আর্লি 60s বদরুদ্দিন ওমরদের প্রজন্ম ফেস করছে, তাদের আগে তাদের বাবাদের আবুল হাসিমদের প্রজন্ম ফেস করছে মিড 30s। আমার পরদাদারা আর্লি 20th সেঞ্চুরি 1910 সালের দিকে তখন ফেস করছে। সো এই কোশ্চেনটা ঘুরে ফিরে আসতেছে। আনফরচুনেটলি বাংলাদেশে কেউ ওইভাবে, অনেকেই করছে, অনেকেই বিভিন্নভাবে ডিল করার চেষ্টা করছে, আমার কাছে মনে হচ্ছে কোনোটাই স্যাটিসফ্যাক্টরি নয়। তখন আমি আমার সোশিওলজিক্যাল কনসেপ্টুয়াল থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং গুলা, পাশাপাশি হিস্টোরিক্যাল সোশিওলজিক্যাল অ্যানালিসিসের মেথোডোলজিক্যাল ফ্রেমওয়ার্কগুলো, এইগুলা থেকে ইউজ করে আমি এক্সিস্টিং লিটারেচারগুলোকে আমি পড়ছি এবং পর্যালোচনা করছি। এই কারণে এখানে আমি যখন বলছি যে জাতি টার্মটা, ক্যাটাগরিটা হচ্ছে সোশিওলজিক্যালি ক্রিয়েটেড, এটা ন্যাচারাল কিছু না, জন্মগত কিছু না, তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়। তো এইটা করতে গেলে আমাদের ইতিহাসের উল্টা পাঠ করতে হবে। এখন যা দেখতেছি এইটা দিয়ে 50 বছর আগে কি ছিল সেটা বিচার করা যাবে না। 50 বছর আগে কি ছিল সেটাকে প্রজেক্ট করতে হবে কিছু কিছু অ্যাভেইলেবল ইনফরমেশনের ভিত্তিতে। সেটা কিভাবে করতে হবে সেটাও আমি এখানে নিয়ে আসবো। তো এই জিনিসগুলো থাকা দরকার। ইতিহাস, যে কারণে ইতিহাস বোধ থাকতে হবে। এটা কি সেটা আমি আবার আলাপ করবো আর কি পরে। আর এখানে আরেকটা জিনিস, ইতিহাসের গতিধারা বহুমুখী। কারণ বিভিন্ন কোনো একটা ঘটনা ঘটার কারণ বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন ডিরেকশনে, বিভিন্ন সময়ে, বিভিন্ন রকম মানে ইনফ্লুয়েন্সিয়াল ক্ষমতা নিয়ে আসে। ফলাফলগুলোও সেরকম বহুমাত্রিক, একরৈখিক না। কেউ একজন এসে একদিন সকালবেলা বললো যে আমরা সব এক জাতি, আমাদের স্বাধীনতা দরকার, আমরা স্বাধীন। নো, ইট ডিডন্ট হ্যাপেন লাইক দ্যাট, ইট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট। তো তাহলে দরকারি কনসেপ্টগুলো কি এই বইটা পড়ার জন্য? যারা সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স করছে তাদের অনেকেরই কিছু আইডিয়া আছে। আমি জাস্ট ধরে নিচ্ছি আমার পাঠকদের আরেকটু আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হবে, সেই কারণে আমি স্পেসিফিক্যালি বলছি কোন কনসেপ্টগুলো আমার এই জরুরি। একটা হচ্ছে কার্ল মার্ক্সের ইহুদি প্রশ্ন, দ্য জিউস কোয়েশ্চেন, জুদাইজম কোয়েশ্চেন নাকি। এইটা সবচেয়ে ভালো বাংলা অনুবাদ এবং অনুবাদ বা ভাবানুবাদ এবং আলোচনা পাইছি আমি ফরাদ মাজারের মোকাবিলা বইয়ে। আনফরচুনেটলি তার কনক্লুশনটা প্রবলেমেটিক। পুরো সময় তিনি ব্রুনো বাউয়ারের সাথে যে মার্ক্সের যে আলোচনাটা ছিল, ডিবেটটা, ব্রুনো বাউয়ার বলতেছে ইহুদি হচ্ছে ধর্মতাত্ত্বিক গোষ্ঠী। কার্ল মার্ক্স কাজে এবং উদীয়মান জাতি রাষ্ট্র জার্মানির মধ্যে নাগরিক হিসেবে তাদের অবস্থানটা কি হবে? কারণ জার্মানি তো জার্মানদের রাষ্ট্র, বাংলাদেশ যেমন বাঙালির রাষ্ট্র। ব্যাপারটা হচ্ছে এরকম, বিয়ের সুবিধার্থে বলি, চাকমার অবস্থা কি হবে? ক্ষুদ্র বা সংখ্যালঘু, জার্মানিতে ইহুদিরা সংখ্যালঘু, এদের অবস্থা কি হবে? তখন ব্রুনো বাউয়ার বলতেছে এরা হচ্ছে ধর্মতাত্ত্বিক একটা গোষ্ঠী, সেইভাবে এদেরকে ডিল করতে হবে। কার্ল মার্ক্স বলছে না, জুদাইজম কোয়েশ্চেন হবে না, এটা হবে জিউইশ কোয়েশ্চেন,
এবং এই জিউইশ এই টার্মটা এটা সোশিওলজিক্যালি কনস্ট্রাক্টেড। রাষ্ট্র does not have any authority to say anything about their religion.